হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। তৌসিফ কয়েক পলকের ব্যবধানে দোলাকে পা থেকে মাথা অবধি দেখে চোখ ফিরিয়ে নেয়, তবে সে ঘর থেকে বেরোয় না, টান টান হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দৃষ্টি স্থির রেখে চায়ের মগে চুমুক বসায়। ফারিন অবাক হলেও হাসি মুখে এগিয়ে যায়, দোলার হাত টেনে ভিতরে ঢুকিয়ে বলে, ও মা, দোলাজি এসো বসো। শান্তা এক পলক তৌসিফের দিকে তাকায়। তৌসিফকে শুনিয়ে শুনিয়ে দোলাকে বলে, বেশ সুন্দর হয়ে গেছে দোলা, আগের থেকেও। আমার তো চোখ ধাঁধিয়েই যাচ্ছে। দোলা কোনো ভনিতা না করে শুধুমাত্র ফারিনের দিকে তাকিয়ে বলে, কথা ছিল। কি কথা দোলা? দোলা হাতের শপিং ব্যাগটা ফারিনের হাতে দিয়ে বলে, আপনার শাড়িটা যেটা কলেজের প্রোগ্রামে পরবো বলে নিয়েছিলাম। ও মা, এটা দিতে এই সময় আসতে হয়? একটা সামান্য শাড়ি দোলা, এত রোদে বাইরে বেরিও না এখন, এই রূপ মলিন না হোক। কথাটা বলে ফারিন ঠোঁট টিপে হাসে। দোলা এলোমেলো দৃষ্টি ফেলে কয়েক মুহূর্ত সময় নিয়ে জড়তা কাটিয়ে বলে, আর হয়তো ইউরাকে পড়াতে পারবো না ভাবি, তাই দিয়ে গেলাম শাড়িটা। কখনো এই বাড়িতে আসা হয় কি না। তৌসিফের ভ্রু কুঞ্চিত হয়। চায়ের মগে চুমুক বসাতে গিয়েও বসায় না, তবে তার দৃষ্টি মেঝের দিকে। ফারিন দোলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। দোলা মাথা নিচু করে কথাটা বলছিল, এবার মাথা তুলে এক পলক তৌসিফের দিকে তাকিয়ে পুনরায় মাথা নিচু করে ফারিনকে বলে, আমি বিয়েতে রাজি নই ভাবি। আপনি প্লিজ তৌকির ভাইয়াকে বলবেন উনি যেন বিকেলে বাবার সাথে কথা না বলে এটা নিয়ে, আর না আগানোর অনুরোধ। ফারিন আর শান্তা হতভম্ব হয়ে সাথে সাথে ঘুরে তৌসিফের দিকে তাকায়। তৌসিফ খুবই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে মেঝের দিকে দৃষ্টি দিয়ে, নির্বিকার চিত্তে এবং চুপচাপ চায়ের মগে চুমুক বসায়। বাবাকে বললে বাবা মানবে না, তাই সরাসরি আপনাদেরকেই বলছি। আসছি ভাবি, ভালো থাকবেন। মেসেঞ্জারে কথা হবে, ইউরাকে আরেকজন ভালো টিচার দেব। কথাটা বলে দোলা হন্তদন্ত হয়ে চলে যায়। ফারিন আর শান্তা মুখ শুকনো করে একে অপরের দিকে তাকায়। এরপর তৌসিফকে দেখে। তৌসিফ তখনও চুপচাপ চায়ে চুমুক দিচ্ছিল। পরপর গভীর শান্ত চোখ দুটো তুলে ভাবির দিকে তাকায়। ফারিন আমতা আমতা করে বলে, তৌসিফ, তোমার ভাইয়াকে কি বলবো? ভাইয়াকে কিছু বলার প্রয়োজন নেই, উঁচু গলায় বলে ওঠে তৌসিফ। মানে তোমার ভাইয়া জরুরি কাজ ফেলে দোলার বাবার সাথে বসতে চেয়েছিল এখন। বলছি তো ভাইয়াকে কিছু বলার প্রয়োজন নেই। শান্তা আর ফারিন দুজনেই চমকে ওঠে। মুহূর্তের ব্যবধানে তৌসিফকে অস্বাভাবিক লাগছে, অস্বাভাবিক ক্রোধান্বিত লাগছে। ফারিন ইতস্ততি করে বলল, ও বিয়েতে রাজি না। ভাইয়া ওর বাবার সাথে কথা বলতে যাবে। কণ্ঠে পুনরায় শান্ত এবং গম্ভীর ভাব ফিরিয়ে এনে স্পষ্ট করে বলে ওঠে তৌসিফ। ফারিন আর শান্তা হাঁ করে তাকিয়ে আছে তৌসিফের দিকে। তৌসিফ চায়ের মগে সে চুমুক বসিয়ে ফারিনের দিকে তাকিয়ে খুবই স্পষ্ট করে বলে, ওকে লাগবে। রাতের নিস্তব্ধতায় ঢাকা পড়েছে পুরো মহল্লা। হাওলাদার ভিলার সামনে দু তিনটে কুকুর তখনও সাংসারিক আলাপ করছে। আজও দেরি জারিফের। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দোলার সাথে দেখা করেছে। ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের পেছনের গলিতে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে ঘন্টাখানেক ফোন আলাপ করেছে মশার কামড় খেয়ে। মন ভালো নেই দোলার। জারিফ তার মন ভালো করতে পারেনি, উল্টো নিজেই মন খারাপ নিয়ে ফিরেছে। শেখ তৌসিফ আহমেদের নাম বরাবর তাকে যন্ত্রণা দিচ্ছে। দেশে কি আর মেয়ে নেই? তার দুলির দিকে নজর দেয় কি সাহস! দোলার উপরও হঠাৎ রাগ ওঠে জারিফের। আজ বোরখা পরে চলাফেরা করলে এমন হতো না। পরপর নিজের উপর খেপে যায় জারিফ। মেয়েটাকে শুধু শুধু দুষছে কেন? দোলা তো ইচ্ছে থাকলেও শ্বাসকষ্ট সমস্যার জন্য বোরখা পরতে পারে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় জারিফের ভিতর থেকে। কেন অহেতুক একে তাকে দুষছে সে? তার ব্যর্থতা দোলাকে এখনো সে বউ করতে পারেনি। তার ব্যর্থতাকে ঢাকতে কেন অন্যদের দোষ দেওয়া? কলা পসিবল গেট খুলে বাইক উঠিয়ে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে গেট বন্ধ করে সদর দরজার কাছে যায়। হাত বাড়িয়ে কলিং বেল চাপার আগেই দেখে দরজা খোলা। ভ্রু কুঞ্চিত হয় জারিফের। দরজা ঠেলে ভিতরে ঢুকে বসার ঘর পর্যন্ত যেতেই থমকে দাঁড়িয়ে যায়। জাহিদা আনাম বসার ঘরের সাথে লাগোয়া ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে। মায়ের বিধ্বস্ত মুখটা দেখে জারিফ উদ্বিগ্ন হয়ে এগিয়ে যায়। নরম গলায় বলে, কি হয়েছে মা, শরীর খারাপ? জাহিদা আনাম ছেলের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। অত্যন্ত কাল পেরিয়ে যেতেই সে কণ্ঠ খাদে নামিয়ে দৃঢ়ভাবে জিজ্ঞেস করে, কতদিন ধরে চলছে সব?
দোলার বিয়েতে অমত সেই কথা তৌকির আহমেদের কান অব্দি পৌঁছয়নি। তার স্ত্রী ফারিন শান্তা এই ব্যাপারে একটা কথাও বলেনি তৌসিফের বারণ শুনে। এদিকে তৌকির আহমেদ নিজে গিয়ে দোলার বাবার সাথে বিনয়ী হয়ে কথা বলেছে, জানতে চেয়েছে দবির রহমানের মতামত। মেরুদণ্ডহীন দবির রহমান নিজের বাড়িতে স্বয়ং উপজেলা চেয়ারম্যানকে পেয়ে খুশিতে গদগদ হয়ে গেলেন। আশ্বাস দিয়ে দিলেন তিনি বিয়েতে রাজি, কথা আগাবে, আত্মীয়তা হবে। তৌকির আহমেদ আশ্বাস দিলেন দোলাকে পড়তে দেওয়া হবে, চাইলে চাকুরিও করতে দেওয়া হবে। এত এত প্রতিশ্রুতি দেওয়া নেওয়া হলো বিকেলে। সবার অজানা রয়ে গেল বিয়ের পাত্রী এই বিয়েতে রাজি নয়। দবির রহমান কথা জানলেও চেপে গেলেন। তার বিশ্বাস মেয়েকে বুঝিয়ে শুনিয়ে বললে বিয়েতে রাজি হবে। সে ওসব নিয়ে মাথা ঘামায় না। বেশি তেরামি করলে একটু না হয় চোখের পানি ফেলবে মিছিমিছি, বাড়াবাড়ি করলে দু একটা চর থাপ্পড়ও মারবে না হয়। মেয়ের ভালোর জন্য সব করবে দবির। একসময় মেয়ে ঠিকই বুঝবে এত ভালো পরিবার কি করে হাতছাড়া করবে সে। সারা জীবন শেখ টেন্ডার্সের মালিকদের প্রতিপত্তির কথা মফস্বলে শুনে এসেছে দবির। আর সে বাড়ি থেকে প্রস্তাব এসেছে, তার মেয়ের জন্য ভাবা যায়? কোনো ঘটক পাঠিয়ে নয়, শেখ টেন্ডার্সের কর্ণধার তৌফিকুল আহমেদ নিজে এসেছিলেন। নিজের প্রতি বেশ গর্ব হচ্ছে দবিরের। হঠাৎ করে আজ বিকেল থেকে পাড়ায় দোলার বিয়ে নিয়ে বেশ চর্চা হচ্ছে। এই তল্লাটেও কেউ কল্পনাও করেছিল দাবিরের মেয়ে বিয়ে এত বড় ঘরে হবে, যেখানে এই পাড়ার সব মেয়েদের বিয়ে হয়েছে দোকানদার অথবা অর্ধশিক্ষিত প্রবাসী শ্রেণীর ছেলের সাথে। সে তুলনায় দবির পেয়েছে আকাশের চাঁদ। কাচের পানির জগটা টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে আছে। জারিফ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে। জাহিদা আনাম শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদছে। একটু পরপর কেঁপে কেঁপে উঠছে তার শরীর। জারিফ কিয়তক্ষণ মেয়ের দিকে দৃষ্টি রেখে দৃষ্টি সরিয়ে মাকে দেখে অসহায়ের মতো বলল, মা, ছাড়তে পারবো না ওকে। জাহিদা আনাম মুখ তুলে তাকায় না ছেলের দিকে, শুধু একটা বর্গ দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। অন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। জারিফ ছুটে যায় দরজার কাছে, আকুল হয়ে দরজায় ধাক্কা দিতে থাকে, চেঁচিয়ে বলতে থাকে, মা, ফুফি তোমার সাথে যা করেছে এতে দোলার দোষ কোথায়? তুমি আমাকে এতটুকু বোঝাও, শুধু এতটুকু বোঝাও। জারিফের চেঁচামেচিতে জাহিনের ঘুম ভেঙে যায়। সে চোখ ডলতে ডলতে এসে বসার ঘরে দাঁড়িয়ে পড়ে। জারিফ মায়ের দরজায় অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে, আকুল হয়ে বলছে, মা, দুলি খুব ভালো মেয়ে, ও আমাদের সবাইকে ভালো রাখবে মা, তুমি বিশ্বাস করো। দরজার ওপাশে জাহিদা আনাম চুপচাপ বসে আছে। জারিফ পুনরায় বলে ওঠে, মা, ওর অন্যায় কি একটু বলো, কেন ওকে সহ্য করতে পারো না? একটা যুক্তিসঙ্গত কারণ বলো, বলো আমাকে। নীরবতা ভাঙে জাহিদার। সে খুবই শান্ত স্বরে বলে, ওর দোষ আছে, অবশ্যই আছে। ওর দোষ হচ্ছে যে ও সেই মহিলার মেয়ে, যে মহিলা তোর মাকে তোর বাবার কাছে খারাপ সাজাতে তোর মায়ের ঘরে পরপুরুষ ঢুকিয়েছিল। আর যে মহিলা তার মায়ের কারণে তোদের বাবার সাথে আমার কখনো ভালোবাসা হয়ে ওঠেনি। আর তোরা দুই ভাই ভালোবাসাবাসীহীন একটা বৈবাহিক সম্পর্কের ফসল। ওই মহিলা আর তার মায়ের জন্য আমার বাপকে স্টক করে মরতে হয়েছিল। ওই মেয়েটার দোষ এটাই যে ও ওই মহিলার মেয়ে। ভয়াবহ দোষ করেছে তোর প্রেমিকা, ভয়াবহ দোষ। জারিফ চুপ হয়ে যায়, দাঁড়িয়ে থাকে দরজার বাইরে চুপ করে। জাহিদা আনাম হাঁপাচ্ছে, একটু দম নিয়ে পুনরায় বলে ওঠে, কি করবি? আমি না মানলে একা একা বিয়ে করে নিবি? নে বাবা, আমার কাজ ছিল তোকে জন্ম দেওয়া, দিয়েছি। তোকে বড় করেছি। আমার মায়ের দায়িত্ব শেষ। এছাড়া সন্তানের জীবনে একটা মায়ের কি ভূমিকা? সারা জীবন তোরা সংসার করবি, আমি আর কদিন বাঁচবো? আমার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য কেন দিবি? জীবন তো দে, যা বিয়ে করে আন, যা। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে জাহিদা আনাম। জারিফ চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাহিদা দীর্ঘ সময় পরে আত্মনাদ থামিয়ে নীরব হয়ে যায়। জাহিন মায়ের ঘরের সামনে মাথা নিচু করে দরজায় হেলান দিয়ে বসে থাকা বড় ভাইকে অবাক চোখে দেখতে থাকে। গত একদিন জারিফের সাথে কথা হয়ে ওঠেনি দোলার। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করতে হবে জারিফের নিজেকে। এই সময়ে দোলা নিজের বিষণ্ণতা দিয়ে লোকটাকে অমনোযোগী করতে চায়নি। শুধু 3 বেলা নিয়ম করে 3টা মেসেজ পাঠিয়েছে দোলা। যদিও জারিফ জবাব দেয়নি, দোলা ভাবলো নিজেকে সময় দিচ্ছে, সম্ভবত দিক। হোস্টেলে দোলার ঘরের দুপাশের ঘরে থাকে দোলার ঘনিষ্ঠ বান্ধবী দুজন, তৃপ্তি এবং আফরা। ওদের সাথে টুকটাক কথা বলে নিজেকে হালকা করছে দোলা ক্ষণিকের জন্য। নিজের কামরা ছেড়ে তৃপ্তির কামরায় এসে বসেছে দীর্ঘক্ষণ।
তৃপ্তি আর আফরা ব্যস্ত মুড়ি মাখাতে। দোলা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। এখান থেকে দৃষ্টি দিলে কিছুটা দূরে একটা বিশাল দোতলা বাড়ি। ছাদে দুজন পুরুষ রমণী বৈকালিক আড্ডায় ব্যস্ত। দুজনের হাতে দুটো চায়ের কাপ সম্ভবত। আস্তে আস্তে কুটি কুটি হয়ে একে অপরের গায়ে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। দোলার অবচেতন মন দেখলো ওখানে দোলা আর জারিফি দাঁড়িয়ে। দোলা একটা লাল রঙের সুতির শাড়ি পরেছে, জারিফ একটা বাটিকের পাঞ্জাবি। দৃশ্যটা কল্পনা করে গভীর নিঃশ্বাস ফেলে দোলা। কখনো কি এমন সুন্দর কল্পিত দৃশ্যটা বাস্তব হয়ে দোলার সামনে আসবে? রোজ বিকালে জারিফ অফিস থেকে ফিরলে দুজন মিলে ওভাবে ছাদে ঘনিষ্ঠ হয়ে বসে চা পান করবে, ঠিক ওই যুগলের মতো। এদিকে তার ফোন বেজে চলেছে সেই তখন থেকে। দোলা ফোন হাতে তুলে আবারও রেখে দেয়। দোলার বড় ফুপু ফোন দিয়েছে। এভাবে একের পর এক ফোন এসেই চলেছে বাড়ি থেকে। ফুপুরা, ফুপারা, চাচারা, চাচিরা সবাই যেন হঠাৎ করে খুব দায়িত্বশীল অভিভাবক হয়ে উঠেছে দোলার। যারা দোলার জীবন গঠনে কাজ করেছে তার বিশিষ্ট মেরুদণ্ডহীন বাবা দবির রহমানের আন্ডারে। দোলা ফুপুর ফোন ধরলো না। তৃপ্তি আর আফরার সাথে মুড়ি মাখাও খেলো না। তার ইচ্ছে করছে ছুটে যেতে জারিফের কাছে, ছুটে গিয়ে বলতে, জারিফ, আমাকে তুমি বিয়ে করে নাও। মামি না মানলেও করে নাও। এই তোদের এখানে দোলা এসেছে? হোস্টেলের ওয়ার্ডেনের সহকারী এসে 303-এর দরজায় দাঁড়িয়েছে। দোলার মলির মুখটা তার নজরে পড়তেই বিরক্ত হয়ে বলে, তুই এখানে দোলা? তোকে পুরো হোস্টেল খুঁজে এলাম, চল আমার সাথে, ওয়ার্ডেন স্যার তোমাকে ডাকছে। দোলা নিস্তেজ কণ্ঠে বলে, আমাকে কেন? তোর সাথে কেউ দেখা করতে এসেছে। দোলার ইচ্ছে করছে না বাড়ির কারোর সাথে দেখা করতে, একেবারে ইচ্ছে করছে না। ওয়ার্ডেনের সহকারী সঞ্জিতা বিরক্ত নিয়েই বলে, আরে কি হলো কি, চল, তোর মামি এসেছে। দোলা চমকে ওঠে। তৃপ্তি আর আফরাও সঞ্জিতার মুখের দিকে তাকায়, তারপর ঘুরে দোলার দিকে তাকায়। দোলা আটকে আটকে বলে, কে এসেছে? তোর মামি জাহিদা আনাম নাম, কদমতলা স্কুলের সরকারি শিক্ষিকা। সদর রোডের মসজিদে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। জানালা থেকে যেটুকু আলো আসছিল তা এখন নেই। অভিভাবক মিটিং রুমের বাতি নিভানো। জাহিদা আরাম চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার দৃষ্টি দোলার সিথির দিকে, যে কিনা তার দুটো পা জড়িয়ে ধরে মেঝেতে বসে আছে। এখন আর কাঁদছে না দোলা, শুধু মাথাটা জাহিদা আনামের হাঁটুতে ঠেকিয়ে রেখেছে। জাহিদা আনাম খুবই শান্ত ভঙ্গিতে দোলাকে বলে, পা ছাড়ো দোলা। মামি প্লিজ। অদ্ভুত শোনাচ্ছে দোলার কণ্ঠস্বর। শব্দ দুটো কণ্ঠনারী ছেড়ে বেরিয়েছে যেন। জাহিদা আনাম দু চোখ বন্ধ করে আবারও চোখ মেলে তাকিয়ে বলে, দোলা পা ছাড়ো। মামি আজীবন আপনার দাসী হয়ে থাকবো। এবার দোলা ডুকরে ওঠে। সে কাঁদছে, বাঁধ ভাঙা কান্না। জাহিদা আনাম ভাবলেশীন। দোলা আরো শক্ত করে জাহিদা আনামের পা জড়িয়ে ধরে, আকুল হয়ে বলতে থাকে, দয়া চাইছি মামি। জাহিদা আনাম এলোমেলো দৃষ্টি দিয়ে আশেপাশে তাকায়, তারপর কিছুটা ঝুঁকে জোর করে দোলার হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যায়। দোলা মেঝেতে ওভাবেই পড়ে থাকে, বিধ্বস্ত হয়ে, উচ্ছিষ্টের মতন। তৃপ্তি, আফরা দোলাকে খুঁজে খুঁজে হয়রান। 1 ঘন্টা হয়েছে প্রায়, এখনো কামরায় ফেরেনি দেখে দুজনেই খুঁজতে নেমেছে তাকে। পুরো হোস্টেল খুঁজে অবশেষে এক সিনিয়র আপুর থেকে জানতে পারলো দোলা অভিভাবক মিটিং রুমে আছে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে লবি ধরে নাক বরাবর হাঁটতে থাকে দ্রুত পায়। নিচতলার স্টোর রুমের কাছে এসে ডানে ঘুরতেই পা থমকে যায় আফরায় তৃপ্তির। দোলা বিধ্বস্ত হয়ে দেয়াল ধরে ধরে হাঁটছে। বিকট চিৎকার দিয়ে তৃপ্তি এগিয়ে যায়। দুজনে দুপাশ থেকে ধরে দোলাকে। উৎকণ্ঠা নিয়ে তৃপ্তি বলে, এ কি হাল তোর? কি হয়েছে? বুকে ব্যথা করছে? দোলা জবাব দেয় না, দিতে পারে না। তবে ওরা দুজন এইটুকু বুঝলো দোলার শ্বাসকষ্ট হচ্ছে। বাড়তি প্রশ্ন না করে ধরে ধরে দোলাকে 304-এ এনে বিছানায় বসায়। তৃপ্তি দোলার গা থেকে ওড়না সরিয়ে ফেলে, পেছন থেকে কামিজের ভিতরে হাত ঢুকিয়ে পিঠে ম্যাসাজ করতে থাকে। আফরা ছুটে গিয়ে দোলার ডয়ার থেকে ইনহেলার এনে দোলাকে দেয়। নিস্তেজ নিষ্প্রাণ মরা গাছের মতো তৃপ্তির গায়ে পিঠে এলিয়ে পড়ে আছে দোলা। ওরা দুজন দোলার থেকে জানতে চায় না কি হয়েছিল এই 1 ঘন্টায়। সহানুভূতি মাখা হাতে দোলাকে আঁকড়ে বসে থাকে। শুধু দোলার ফোন বেজে উঠলো। আফরা ফোনটা হাতে নিয়ে দোলার দিকে তাকিয়ে বলে, আঙ্কেল কল দিয়েছে, কেটে দিই। রিসিভ করো। ক্ষীণ স্বরে বলে দোলা।
আফরা কলটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে দেয়। ওপাশ থেকে দবির রহমান তেতে ওঠে। এসব কি বয়া দেবী দোলা? চাচা ফুপুদের ফোন ধরছো না? কি শুরু করেছো কি তুমি? আমার স্ট্রোক না করিয়ে তোমার শান্তি। আব্বু, দোলার অসুস্থ কণ্ঠ দবিরকে থামিয়ে দেয়। খানিকটা বিচলিত হয়ে বলে, ঠিক আছো তুমি? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দোলা সেসব কিছু জবাব না দিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি বিয়েতে রাজি আব্বু। দরজা ঠেলে ভিতরে পা রাখতেই জাহিদা আনামের নজর চলে যায় জারিফের দিকে। জারিফ মায়ের দিকে তাকিয়ে আছে। ছেলের চোখের দৃষ্টি দেখে তার অনুভূতি পড়তে পারছে না জাহিদা। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়াল ঘড়ির দিকে তাকায় সে। হোস্টেল থেকে বেরিয়ে ছোট বোনের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফিরতে ফিরতে রাত বেজেছে 8টা। কাদের ভেনিটি ব্যাগটা নামিয়ে হাতে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতেই জারিফ বলে ওঠে, দোলাকে অপমান করলে? জাহিদা আনাম দাঁড়িয়ে পড়ে, মাথা ঘুরিয়ে ছেলের দিকে, ছেলের চোখের দিকে দৃষ্টি রাখে। জারিফের দৃষ্টি শান্ত শান্ত নিচু কিন্তু দৃঢ় কণ্ঠস্বর পুনরায় জিজ্ঞেস করে, অপমান করে কি শান্তি পেলে কতটা? জাহিদা আনাম শুকনো হাসি হাসে বলে, নালিশ করাটা খুব ভালোই জানে দেখছি, মায়ের মতো। জারিফ দাঁতে দাঁত চেপে ডাইনিং টেবিলের উপর থেকে একটা গ্লাস উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। জাহিদা নির্বিকার। জারিফ চেঁচিয়ে ওঠে, ও নালিশ করেনি, ওর বান্ধবীদের থেকে জেনেছি। বলো, কি শান্তি পেলে? অপমান করিনি, শুধু বলেছি ওর গায়ে আমার ছেলের দেওয়া বেনারস উঠলে কিছু টাকা যেন বাঁচিয়ে রাখে আমার কাফনের কাপড় কেনার জন্য। জারিফ আহত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। জাহিদা জারিফের সেই দৃষ্টি উপেক্ষা করে ব্যস্ত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আফরা আর তৃপ্তি ছুটতে ছুটতে এসে দোলার কামরা জানালা দিয়ে উকি দেয় ফজিরা তুন্নেসা ছাত্রীনিবাসের পিছনের গলিতে। জারিফের কানে ফোন। অত উঁচু থেকেও তৃপ্তির নজরে আসে জারিফের বিক্ষিপ্ত দৃষ্টি। সে তাকিয়ে আছে দোলার কামরা জানালার দিকে। হঠাৎ চেঁচিয়ে ওঠে। তৃপ্তির হাতে ফোন, কলটা লাউড স্পিকার দেওয়া। আফরা আর তৃপ্তি বিচলিত হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। ক্ষিপ্র কণ্ঠে জবাব দেয় জারিফ। দোলার কর্ণকুহরে তা পৌঁছাচ্ছে, তবে সে নির্লিপ্ত হয়ে শুয়ে আছে। জারিফ এলোমেলো দৃষ্টি দিয়ে আশেপাশে তাকিয়ে দেখে মানুষজন তাকেই দেখছে। রাত খুব বেশি গভীর নয়। পশ্চিমে টঙের দোকানে পরিচিত কিছু ছোট ভাই চায়ের কাপ হাতে তার দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে, যাদের জারিফের উঠতে বসতে মেয়েদেরকে বিরক্ত না করার জ্ঞান দেয়। তাকে এভাবে রাত বিরেতে ছাত্রী হোস্টেলের পিছনে দাঁড়িয়ে উগ্রদের মতো চেঁচাতে দেখে তারা বেশ অবাকই হচ্ছে। জারিফ নিজের কণ্ঠস্বর খাদে নামিয়ে আফরাকে বলে, শোনো আফরা, ওকে সকাল 9টায় হোস্টেল থেকে বের করবে, যেভাবে হোক। মাইন্ড ইট। আফরা তৃপ্তি অবাক হয়ে যায়। কেন ভাইয়া? ডাক্তারের কাছে নিয়ে যাব, আরো কাজ আছে। তুমি আর তৃপ্তি তৈরি থেকো। ফোন কাটে। আওয়াজ তুলে এপাচি আরটিআর চলে যায় ছাত্রীনিবাসের পিছনের গলি থেকে। আফরা আর তৃপ্তি জানালা বন্ধ করে ঘুরে দোলার দিকে তাকায়। আদৌ অন্ধকারে দোলা সিলিং এর দিকে দৃষ্টি দিয়ে রাখছে। ওরা দুজন ওর কাছে এগিয়ে যায়। তৃপ্তি আফরাকে বলে, তুই আজ রাতটা ওর কাছে থাক না। ক্ষীণস্বরে বলে দোলা। তৃপ্তি কিছু বলার আগেই পুনরায় বলে ওঠে, তোর আমার ব্যাগ গুছিয়ে দিয়ে চলে যা। অভিভাবক মিটিং রুমে হোস্টেলের ওয়ার্ডেনের খালেকুন্নেজাম স্যার ও রোজি ম্যাম দাঁড়িয়ে আছে। তাদের সাথে দোলার ছোট ফুপু আর বড় চাচা বেশ রসিয়ে কষিয়ে আলাপ জুড়ে দিয়েছে দোলার বিয়ের বিষয়ে। পাত্রের নাম বলতে গিয়ে যেন তাদের বুকের ছাতি ফুলে উঠছে গর্বে অহংকারে। হোস্টেলের মেয়েরা সবাই অবাক হয়েছে দোলার বিয়ের কথা শুনে। বিশেষ করে পাত্রের নাম যখন শুনেছে শেখ তৌসিফ আহমেদ। খুব একটা দোলাকে লক্ষ্য না করা মেয়েটিও আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে দোলাকে। রূপ ব্যতীত দোলার মতো সাদামাটা মেয়ের আর কি যোগ্যতা আছে শেখ বাড়ির বউ হওয়ার, সেটাই ভাবছে তারা। 315 নম্বর কামরার থেকে প্রথম বর্ষের নীরা, সে রীতিমতো হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। কারণ তার ফুফাতো বোন যে মেডিকেলের স্টুডেন্ট, তার প্রস্তাব নাকচ হয়েছিল শেখ বাড়ি থেকে। তার কাজিনের থেকে কম যোগ্যতা সম্পন্ন একটা মেয়ে কিভাবে ওই বাড়ির বউ হচ্ছে সেটা সে বুঝে পাচ্ছে না। দবির রহমান মুখ হাসি হাসি করে সবার সাথে কথা বলছে। মুখে সবাইকে দাওয়াত জানিয়েছে দোলার বিয়ের। সবাইকে আশ্বাস দিয়েছে আগামী কাল পরশু কার্ডও পেয়ে যাবে সবাই। বিয়েটা তার বাড়িতে হলো, বিয়ের রিসেপশন হবে বঙ্গবন্ধু কমপ্লেক্সে।
তৃপ্তি আর আফরা দোলাকে ধরে ধরে নিচের তলায় অভিভাবক মিটিং রুমে নিয়ে যায়। দোলার গোছানো ব্যাগ দুটো নিয়ে আরো দুজন মেয়ে সেই রুমে ঢোকে। দোলার ফুপু সাইদা বিরক্ত হওয়ার ভান করে অহংকার মিশিয়ে বলে, আরে এত ব্যাগপত্র নিতে হবে না, ওখানে ও বাড়িতে দোলার জন্য ইতিমধ্যে রাজ্যের পয়নামা উপহার সামগ্রী পাঠিয়ে দিয়েছে শেখ বাড়ি থেকে। দোলা নির্বিকার। তৃপ্তি বিরক্ত হয়ে যায় দোলার ফুপির অতি রঞ্জিত কথায়। সে বলে, ব্যাগগুলো তো নিতেই হবে ফুপু, এগুলো এখানে রেখে কি হবে? দবির রহমান দোলাকে স্যার আর ম্যামের থেকে দোয়া চাইতে বলে। দোলা নিশ্চুপ, চোখ তুলেও তাকায় না অবধি। দোলা স্যার আর ম্যাম দোলাকে আন্তরিকতার সাথে দোয়া করে দেয়। তাদের খুব পছন্দের এবং প্রিয় ছাত্রী ছিল ফোর্থ দোলা রহমান। সবশেষে তারা বিয়ে হলেও কখনো পড়াশোনা না ছাড়ার উপদেশ দিয়ে দোলাকে বিদায় জানান।